বলে স্বপ্ন দলে হাসে কাঁদে মন নদী ও জীবন নদী ও জীবন বাংলাদেশের নদী ও জীবন নদী ও জীবন প্রিয় দর্শক, শুরু হলো নিয়মিত অনুষ্ঠান। আমরা চরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলবো, তাদের সমস্যার কথা, তাদের সংকটের কথা, তাদের সম্ভাবনার কথা, তাদের স্বপ্নের কথা জানার চেষ্টা করব। একই সঙ্গে যিনি তার স্বপ্নকে সফল করেছেন, যিনি তার যে আকাঙ্ক্ষা সেটাকে সফল করার প্রচেষ্টা নিয়েছেন, সেরকমও দু একজন মানুষের সঙ্গে কথা বলবো। আমরা জানবো যে চরের মানুষেরাও কতটা শক্তিশালী হতে পারেন যদি সত্যি সত্যি তারা কিছুটা সহযোগিতা পান। আপনার বাড়িতে আসলাম আমরা। হ্যাঁ, আপনার ঘরের অন্যান্যরা কে কি করতেছেন এখন? এখানে আসার পরে যে 1.5-2 মাস তো হয়ে গেল। 1.5-2 মাস হয়ে গেল। ধরেন আমার স্বামী এখন বাড়িতেই, কোনো কাজ কাম নাই। এখন কার্তিক মাস, অভাবের সময় কোনো যা কাজ নাই। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 জন, 2 ছেলে 1 মেয়ে। আপনার ছেলে মেয়েরা স্কুলে যায়? হ্যাঁ, স্কুলে যায়। কাছে তো স্কুল নাই। কাছে একটু স্কুল থাকলে আমাদের ছেলে মেয়ের সুবিধা হয়। তো কাছে স্কুল নাই, ওই স্কুলেই কারণ হাঁটা হলেও নিজে আগে দিয়ে আসি, আবার ধরেন আগে নিয়ে আসি, এইভাবে ছেলে মেয়ে পড়াইতেছি। আপনারা এখন ধরেন এই যে কাজ করতেছেন বা অন্য কোনো কিছু কি চিন্তা করতেছেন আপনি নিজে কিছু করার জন্য, করলে কিছু ইনকাম হবে, বা আপনার স্বামী কামলা ছাড়া আর কি ধরনের, যদি কেউ কিছু আপনার কি করলে আপনার ধরেন একটু বেটার ভালো হবে মনে করেন? একটা কাজ করলে আমার ভালো হয়, কিন্তু কাজ তো পাই না। আমি কাজ করার তো ইচ্ছা আছে। কাজ করলে আমার স্বামীর একটু ঘরে বসে কাজ করে পারলে একটু উন্নতি। কি ধরনের কাজ চান? কারণ সেলাই ফোড়াই অনেক রকমের কাজ আছে, করে পারলে আমার স্বামীর একটু ইয়ে হয়, কিন্তু আমি তো সেরকম কাজ পাই না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এই জায়গাটা আপনি কবে আসছেন? প্রায় 3-4 মাস হয়। আপনার এখানে আপনার পরিবারে কারা আছেন? 2 ছেলে আর আমি আর আমার এক স্বামী। আমার স্বামী। আপনার স্বামী কি করেন? আমার স্বামী এখন বর্তমান বেকার। আগে কি করতেন? আগে তাই কৃষি কাজ করতো, কিন্তু খেনে শরীর ভালো থাকে, খেনে ভালো থাকে না। এই অসুখ বিসুখে থাকতো, এই কাজ করা হয় না, অনেক খুব কষ্টে চলতেছি। আপনার স্বামী কতদিন কাজ করতে পারেন একটা বছরে? কতদিন পর্যন্ত উনি কাজ পান? কতদিন পর্যন্ত করব? মনে করেন 12 মাসে 1 বছর, তার 6 মাসই বেশিরভাগ বাড়ি থাকে, তার বাদে কাজে যায়, ওই অসুখ হয় তখন ঘুরে আসে। এই সময় আপনার সংসার চলে কিভাবে? অনেক কষ্ট, আমি তো বললাম অনেক কষ্টে আমার সংসার চলে। কি কাজ আপনাকে দিলে আপনি সেই কাজটা করতে পারবেন? মানে কি কাজ? আপনারা যদি হয়তো একটা পালের গরু দেন, তাহলে একটু লাইরে ছেড়ে খাওয়াইলাম, বা একটু উপকার হইলো, একটু ঘর বাড়ি দিলে একটু থাকার একটু ব্যবস্থা হইলো, এই তো। আবার কি করে চলবে? একটা গরু যার আছে এখানে আপনাদের এই গ্রামের মধ্যে, তার কি সংসারটা ভালোভাবে চলে যাচ্ছে? হ্যাঁ, চলেই তো। মনে করেন গরু পালে, একটা গরু পাললে তো অনেক টাকা ইনকাম হয়। তো বাড়িতে বাইরে রইলো, আমি নিজে একটু খাটনি করে গরু বাছুর পাললাম, ছাগলি পাললাম, হয়তো হাঁস মুরগি পাললাম। হ্যাঁ। আচ্ছা, এখন ওইভাবে বলেন তো, ধরেন একটা গরু দিয়ে একটা গরু থেকে কি করবেন? আপনার ধরেন আপনি একটা গরু পাইলেন, তারপরে কি করবেন? একটা গরু পাললে মনে করেন যদি আমি তখন বর্তমান কষ্ট আছি না, একটা গরু পাললে একটা বাছুর হবে, হয়তো বাছুর হবে, বাছুরটা বড় হইলো, বিক্রি করলাম, বিক্রি করে হয়তো একটু খাজনার পর জমিন রাখলাম, রাখা আবাদ করলাম। বর্তমান বেকার, এই যে দুপুরে রাঁধছে, আবার আগামীকাল রাঁধুম দুপুরে, কষ্ট করে রাঁধছে, কষ্ট করে মাথায় তো বুদ্ধি আসে না কি করলে কিভাবে চলবো। প্রিয় দর্শক, আমরা এই চরে 2 জন গৃহবধূর সঙ্গে কথা বললাম। তাদের নিজেদের কিছু ভাবনা আছে, কিন্তু সেই ভাবনা হয়তো পরিপূর্ণ নয়, কিন্তু তারা এই কথাটা বোঝেন যে তারা যদি কিছু একটা সাহায্য পান,
তাহলে সেই সাহায্যটাকে নির্ভর করে নিজেরা আত্মকর্মসংস্থানের মধ্য দিয়ে নিজের অভাব পূরণের চেষ্টা করতে পারবেন। নানা ধরনের চিন্তা তাদের আছে। কেউ একজন বললেন তার যদি গরু হয় তাহলে তিনি সেটাকে অবলম্বন করে কিছুটা তার সুযোগ সুবিধার সৃষ্টি হবে। আরেকজন আমাদের বললেন যদি কোথাও একটা কাজ পান তাহলে সেই কাজের উপর ভিত্তি করে তিনি তার সংসারকে দাঁড় করাতে পারবেন। আমরা এখন যে এক গৃহবধূ বললেন তার 2টি সন্তান, আরেকজন বললেন 3 সন্তান। যিনি 3 সন্তান তিনি বলেছেন যে 3টে না হলে যদি একটা হতো তাহলে হয়তো ভালো হতো, তখন বুঝতে পারেন নাই। আর এই ক্ষেত্রটিতে সরকারিভাবে বেসরকারিভাবে নানাভাবে ছোটোখাটো চেষ্টা চলছে, কিন্তু এখনো প্রয়োজনের তুলনায় সেটা অনেক কম। বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। আমরা এখন একটু কথা বলবো বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক তাহের ভাইয়ের সঙ্গে। এখানে যেটা দেখা যাচ্ছে যেখানে সবাই সারা বছর কাজের কোনো সুযোগ নেই। কাজের যদি সুযোগ থাকতো পুরুষ এবং মহিলা সবারই, তাহলে কিন্তু এদের অভাব অভিযোগটা অনেক কম থাকতো। মহিলাদের সঙ্গে কথা বলে জানা গেল যে তাদের স্বামীরা হয়তো 1 বছরের মধ্যে 6 মাস কাজ করার সুযোগ পাচ্ছেন, আর 6 মাস তাদের কোনো কাজের সুযোগ নেই। এই 6 মাস কাজের সুযোগ না থাকা মানে হয় অনাহারে বা অর্ধাহারে তাদের জীবনটা কাটবে। কারণ যে সময়টা তারা কাজ করেন সেটা থেকে এমন কিছু সঞ্চয় করতে পারেন না যে বাকি সময়টা ওরা কাটাতে পারবেন। হ্যাঁ, সঞ্চয় করতে পারেন না, তাদের কোনো সঞ্চয় নেই। আর এখানে ওই শ্রম বিক্রি করা ছাড়া আর অন্য কোনো সুযোগও নেই। যদি এরকম কোনো সম্পদ যেমন গরু বাছুর অথবা হাঁস মুরগি ছাগল ভেড়া এগুলো যদি দেওয়া যায় তাহলে তার থেকেও তাদের একটা আয়ের পথ হতে পারে, কিন্তু সেগুলো তাদের নিজেদের সামর্থ্যে তারা সংগ্রহ করতে পারবে না কখনো। এখানে বেশিরভাগ অভাব থাকে একদিকে চৈত্র মাসে আর আরেকদিকে এসে আশ্বিন কার্তিক মাসে। এই সময়টা কোনো না কোনো একটা কাজের সুযোগ তাদের করে দিতে হবে। সাথে সাথে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার শেখার ব্যবস্থা, তাদের স্বাস্থ্যের জন্য চিকিৎসা ব্যবস্থা, তাদের যাতায়াতটা আরও একটু সহজ করে দিতে হবে। তাদের ছেলে মেয়েদের জন্য এখানে চরে স্কুল আছে কিনা, স্কুল না থাকলে তাদের স্কুলের ব্যবস্থা করে দিতে হবে। শতকরা 100 জন শিশুকে স্কুলে যাওয়ার ব্যবস্থা যদি না করতে পারে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমাদের কখনোই অর্জন হবে না। গ্লোবালি এখন আপনার দারিদ্র্যকে একটা চ্যালেঞ্জ হিসেবে ধরে সব রাষ্ট্র মিলে এ থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে, এবং বাংলাদেশও সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে এসছে। এবং আমরা জানি যে 17 তারিখ এই দিবসটি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তিনিও বলেছেন এটা আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে এবং এই চ্যালেঞ্জকে আমাদেরকে অতিক্রম করে আমরা যে লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে যেতেই হবে। তো এখন ধরেন আপনার যে এনজিও ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন এই প্রেক্ষিতে কি করতে পারে মনে হয়? ফাউন্ডেশনের এখন তো 1000-এর উপরে সহযোগী সংস্থা আছে। তাদের মাধ্যমে ফাউন্ডেশন এই সমস্ত পকেট এলাকাগুলোতে যেগুলো আমাদের মূল ভূখণ্ড থেকেও কিন্তু এইগুলো অনেক দূরে, এবং মূল ভূখণ্ডের কতগুলো অসুবিধা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অনেকখানি অর্জন যদিও সম্ভব হচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় এই সমস্ত প্রত্যন্ত চর অঞ্চলে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে অ্যাসপেক্টগুলো সেগুলো অ্যাচিভ করতে আমাদের অনেক কষ্টকর হবে। সেগুলো কিন্তু এই এনজিও পার্টনার আমাদের যারা আছে তাদের মাধ্যমে আমরা সেগুলো সেই জায়গাগুলোতে পৌঁছতে পারি, সেইখানে সেই সেবাগুলো আমরা নিয়ে যেতে পারি। এবং স্থানীয় পর্যায়ে যেমন ধরেন আপনার নির্বাচিত প্রতিনিধিরা আছেন, ইউনিয়ন উপজেলা তো আছেই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য, এবং এই অঞ্চলের ধরেন আরো যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন, প্রভাবশালী ব্যক্তি আছেন, বিত্তবান ব্যক্তি আছেন, তাদেরকেও এগিয়ে আসা প্রয়োজন হবে নিশ্চয়ই। এবং তাদের এই এলাকার জনগণকে সম্পৃক্ত করে কাজ করতে হবে, কারণ এখানে মূল অসুবিধাটা কি, এখানকার লোক যতটা ভালো জানবেন আমরা কিন্তু দূরে থেকে জানবো না, আমাদের এমনকি এখানকার নির্বাচিত প্রতিনিধিরাও পুরোপুরি জানবেন না। এই জনগণকে সম্পৃক্ত করে আমরা যদি বসি, আমরা আমাদের এই সমস্যাগুলো চিহ্নিত করে কিভাবে এটা উতরানো যায় সেই বিষয়গুলো আমরা যখন জানতে পারবো, এবং তার জন্য আমরা একটা লক্ষ্য নির্ধারণ করে যদি সেইখানে সবাই মিলে অগ্রসর হই, তাহলেই আমাদের শুধু এই ডেভেলপমেন্ট গোল অর্জন সম্ভব হবে। প্রিয় দর্শক, আমরা তাহের ভাই যেটা বললেন এবং এটা আমরা সবাই বুঝতে পাচ্ছি যে সেটা দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম বলি
কিংবা সেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলি, কিংবা সেটা সাস্টেইনেবিলিটি বলি, সেটা আপনার মানুষকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা বলি, মানুষের দারিদ্র্য দূর করার কথা বলি, সব কিছুর মধ্যে স্থানীয় নেতৃত্বের যেমন একটা বড় দিক রয়েছে, একই সঙ্গে স্থানীয় নেতৃত্বকে যাদের জন্যে এই সহযোগিতা তাদেরকে সঙ্গে রাখতে হবে। একমাত্র তখনই সম্ভব সত্যিকার অর্থে যে উন্নয়ন, যে অগ্রগতি, যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা বলছি সেটা অর্জন করার সম্ভব। আমরা যে দারিদ্র্য মুক্ত দিবস পালন করছি, আমরা যে সপ্তাহ পালন করছি, এই যে দুদিন আগে অর্থাৎ শনিবার 17 অক্টোবর উদ্বোধন করা হয়েছে এই দিবসের এই কর্মসূচির, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি এই দারিদ্র্যকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন, এবং তিনি যেমন গ্রহণ করেছেন তার সরকার করেছে, এবং সমগ্র জাতিকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং গ্রহণ করা প্রয়োজন এবং গ্রহণ করতেই হবে। তা না হলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কোনোভাবেই এককভাবে কারো পক্ষেই সম্ভব হবে না। বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। আমরা কাজলী খাতুন এবং কুলসুম খাতুনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন তারা যদি সামান্য সাহায্য পান তাহলে তারা স্বাবলম্বী হতে পারবেন এবং সেই আত্মবিশ্বাস তাদের আছে। তাহলে সেটাও যে সম্ভব সেটা আমরা বুঝতে পাচ্ছি আমাদের এই চরবাসী মোহাম্মদ সাদাত হোসেনের কর্মক্ষমতার প্রেক্ষিতে। তিনি তার জীবনকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং যথেষ্ট সফল হয়েছেন। আমরা শাহাদাত সাহেবের সঙ্গে কথা বলি, দেখি উনি কী করেছেন এবং কিভাবে করেছেন। শাহাদাত সাহেব, আপনার কাছে আসলাম। এই যে আমরা এখানে লাউ ক্ষেত দেখতে পাচ্ছি, এটা আপনি করেছেন এবং এটা কিভাবে হলো? এই পুঁজিটা আমি কষ্ট করে সংগ্রহ করছি এবং সংগ্রহ করে আমি উদ্যোগটা নিছি। তখন এখানে মানুষ না দেখলে তো এক পাশে একজনের না দেখলে কেউ সাহস পায় না, সেই ভূমিকাটাই আমি নিছি যে আমার দেখে পার্শ্ববর্তী আমার চরের মানুষ করুক এবং লাভবান হোক। তো আমি এবং এখানে আপনার কতটুক এলাকার মধ্যে কি পরিমাণ লাউ করেছেন এবং কত খরচ হয়েছে এবং এর থেকে আপনি কত আয় করবেন মনে হয়? আমি এখানে 1 বিঘার মতন লাভ করেছি এবং যত কম খরচে করা সম্ভব সেইভাবেই আমি উদ্যোগটা নিছি। তাতে আমার 1010 টাকার মতন খরচ গেছে। তো আশা করছি 40 থেকে 50,000 টাকা আমি লাউ বিক্রি করব। এই চরসাফুল্লাতে লাউ কি আরো কেউ করেছেন? এই ধরনের বাগান লাউ বাগান করেনি, চাষ করেনি, হয়তো বাড়িতে জানলা বা 2-1টা গাছ, কিন্তু এই পদ্ধতিতে করেনি, এটা আমি প্রথম। আপনার এটা দেখে আমরাও বেশ খুশি এবং অনুপ্রাণিত এবং আশা করি আপনার এই যে কর্ম প্রচেষ্টা এটা দ্বারা চরের অন্যান্যরাও অনুপ্রাণিত হবে এবং তারাও যথেষ্ট সুবিধা অর্জন করবেন। আপনার সঙ্গে হয়তো আরও কথা বলবো আমরা। তাহির ভাই, আপনার সঙ্গে আসি একটু। এই যে সংকটের কথা আমরা আগে দেখলাম, এখন শাহাদাত সাহেবকে দেখে আমরা একটা সম্ভাবনার দিক দেখতে পাচ্ছি। আপনাদের তরফ থেকে, এনজিও ফাউন্ডেশনের তরফ থেকে এইভাবে আলাদা করে চিহ্নিত করে এইখানে কি আর এদেরকে এইভাবে সাহায্য করার বা সহযোগিতা করার সম্ভাবনা এখানে নয়? কিন্তু আমাদের সহযোগী সংস্থা যমুনা সমাজ কল্যাণ সংস্থা, তারা কিন্তু এখানে দরিদ্রদেরকে এই শাকসবজি চাষে উদ্বুদ্ধ করেছে, প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের কিছু আর্থিক সহযোগিতাও দিয়েছে। আমার মনে হয় এটা যদি চালিয়ে যাওয়া যায় তাহলে সেগুলো থেকে অন্যরা শিখবে, অনুপ্রাণিত হবে এবং তারা এই চাষ করবে। এখন আমার তো মনে হয় যে লাউ যেখানে এইভাবে চাষ করা সম্ভব হচ্ছে, অন্যান্য সবজিও এভাবে আবাদ করা যায়, যেটা আমরা নৌকা থেকে নেমেই দেখে আসলাম। সেখানে মূলা, তারপরে বেগুন, তারপর পটলের ক্ষেত্র ছিল বর্ষার আগে, যেটা দেখা গেল এই ধরনের। এবং আরেকটা দেখা যাচ্ছে যে ওনার লাউ বিক্রি করার জন্য কিন্তু বাজারে নিয়ে যাওয়ার কোনো সমস্যা হচ্ছে না, সেখানে পাইকারি এসে এখান থেকে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় অন্যান্য সবজিও যদি হয় তাহলে সেটাও এখানে এসে নিয়ে যেতে পারবে। এখানে যদি সবজি হয় তাহলে আর বাজারে যাওয়ার প্রয়োজন না, এখান থেকে বিক্রি করা সম্ভব। আপনারা কি কৃষি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন?
আমরা এর আগে একটা কৃষি ব্যাংক মানে ছিল, কিন্তু এখন আর ঋণ টিন লোন টোনও পাই না। হ্যাঁ, আর বহুত ঝামেলা, আমরা যাইও না। এখানে যে যেমন সংস্থা এরা কিছু মানে ঋণ দেয়, যমুনার থেকে কিছু আর্থিক সাহায্য দেয়, লোন দেয়, এই ধরনের সেই বর্তমানে আমরা চলছি। তাদেরকে একটু সহযোগিতা করলে তারা এই যে কৃষি খাতেও অনেকটা ব্যাপক পরিবর্তন আনতে পারে। কিন্তু কৃষি বিভাগের আমাদের শাহাদাত সাহেব জানালেন কৃষি বিভাগের কেউ এখানে আসেন না, আর কৃষি ব্যাংকেরও কোনো রকমের কোনো সহযোগিতা ঋণ দেয়া এই চরে এখনো পর্যন্ত হয় নাই। তাহের ভাই, এটা কেন, এই সেক্টরটাকে বা কিভাবে আপনার এগিয়ে আনা যায় এই ক্ষেত্রে, তাদেরকে সহযোগিতার ক্ষেত্রে? তাদের অভাবটা কি এটাও তারা ঠিক মতো বলতে পারে না। এই অভাবটা যে আরো একটু উপরের পর্যায়ে নিয়ে পৌঁছানো, সেটার জন্য কোনো একটা মিডিয়াম লাগবে, মানে কোনো তৃতীয় পক্ষ কাউকে এসে এদের সংগঠিত করা। এই যে আমাদের পাশে এই যে লাউ ক্ষেত দেখতে পাচ্ছি আমরা, এটা একটা বড় রকমের সম্ভাবনা এবং চোখের সামনে বাস্তব। এটা কোনো কল্পনাও নয়, এটা কোনো স্বপ্নও নয়। তো ফলে এই বাস্তব যদি আমরা দেখি, এই সম্ভাবনা যদি, সম্ভাবনাকে যে বাস্তবে পরিণত করেছেন, এটা যদি আমরা চোখের সামনে দেখতে পাই, তাহলে এইভাবে যদি আরো বড় আকারে, ব্যাপক আকারে কৃষি বিভাগ, অন্যান্য বড় এনজিওগুলো, কৃষি ব্যাংক যদি তাদেরকে ঋণ দেয়, তাহলে মনে হয় যে দারিদ্র্যের যে বোঝা জাতিকে টানতে হচ্ছে সেটা টানতে হবে না। এবং দারিদ্র্যের বিরুদ্ধে আমরা যে সংগ্রাম করার চেষ্টা করছি, সেই সংগ্রামে এরা এক একজন সৈনিক। সেই সৈনিকদের শুধুমাত্র সংগঠিত করতে হবে, তাদেরকে যা যা প্রয়োজন সেটা দিতে হবে, এবং সেটা দিলে তারা নিজেরাই নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে, নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তারা অবশ্যই সেটা পূরণ করতে পারবেন এবং পূরণ করবেন। এই চরে ঘুরে, এই চরের লোকজনের সঙ্গে কথা বলে, এই দরিদ্র মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আমাদের কাছে মনে হয়েছে তাদের চোখে মুখে যে সম্ভাবনা, যে স্বপ্ন, সেই সম্ভাবনা তারা বাস্তব করতে পারবেই। এবং সেটা করতে পারলেই আমরা যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের কথা বলছি, আমরা যে দারিদ্র্য দূরীকরণের কথা বলছি, সেটা করতে পারবো। আর তা না হলে সেটা শুধুমাত্র পলিসি প্ল্যানারদের টেবিলেই থাকবে, প্রকৃতপক্ষে মানুষের কোনো উপকারে আসবে না। আমাদের সঙ্গে আপনারা গতকাল চরের মানুষদের দেখেছেন, চরের মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি। আর আজকে আমরা বেড়া উপজেলায় একটি মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছি। এই মত বিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, একই সঙ্গে উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ইউএনও নিজেও এখানে ছিলেন এবং অন্যান্য যারা অংশগ্রহণ করেছেন তারাও তাদের মতামত বলেছেন। সবাই একটা ব্যাপারে একমত হয়েছেন যে চরের অবস্থাটা একটু ভিন্ন রকম। সে কারণে চরের মানুষদের সাহায্য সহযোগিতার জন্য একটু আলাদা প্রচেষ্টা গ্রহণ করতেই হবে। সরকারি পর্যায়ে প্রয়োজন হলে কিছু নতুন নিয়ম কানুন তৈরি করে চরের মানুষদের সাহায্য করা প্রয়োজন। আপনাদের সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। নদীর বুকে চর বালুতে বাঁধে ঘর, জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে, হাসে কাঁদে